বিশ্ব বাংলা 24 টেলিভিশনের দেশ এবং প্রবাসের অগণিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা, অভিনন্দন এবং রমজানুল মুবারক জানিয়ে আজকের জানা অজানা পর্বের আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের বিষয় সমসাময়িক বিশ্ব, আন্তর্জাতিক বিশ্বে যা কিছু ঘটছে উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়ে আমরা কথা বলবো, যা আগেও বলেছি। আর আজকের অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিচ্ছেন নিউ অরলিন্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং সেখানকার মেট্রোপলিটন ট্রানজিট অথরিটির একজন কমিশনার, শীর্ষস্থানীয় ডক্টর মুস্তফা সারোয়ার। আমি তাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আর একই সাথে আরেকজন অতিথি আমাদের সাথে যোগ দিচ্ছেন আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের মেডগার এভার্স কলেজের স্কুল অফ সায়েন্স, হেলথ অ্যান্ড টেকনোলজির ডিন ডক্টর মহসিন পাটোয়ারি। এবং আমি তাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটি আমি আগে বলেছি যে আজকে আলোচনার প্রসঙ্গ একটাই, আন্তর্জাতিক বিশ্বে কোথায় কি ঘটছে। স্বাভাবিকভাবেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি, এবং আপনারা জানেন যে পাকিস্তানে আজকে যে মানে আস্থা ভোটে মানে লজ্জাজনকভাবে বিদায় নিয়েছেন শ্রী ইমরান খান। অপরদিকে দক্ষিণে আমাদের অঞ্চলের আরেকটি দেশ শ্রীলঙ্কায় কঠিন অবস্থা বিরাজ করছে। সে দেশের অর্থমন্ত্রী $300 কোটি তহবিল চাচ্ছেন বিত্তশালীদের কাছে তার এই অব্যবস্থা, মানে বর্তমানের যে নাজুক অবস্থা শ্রীলঙ্কার, তার থেকে পরিত্রাণের জন্য। এইসব বিষয়। আর একই সাথে আরেকটা ঐতিহাসিক ঘটনা, মানে নতুন নতুন ঘটনা ঘটছে এই যুক্তরাষ্ট্রে। তার অন্যতম হচ্ছে কেতানজি ব্রাউন জ্যাকসন ইউএস সুপ্রিম কোর্টে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে, বিচারপতি হিসেবে তিনি জয়ী হয়েছেন বাইডেনের ইচ্ছা অনুযায়ী। তো এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি সরোয়ার ভাইকে ইউক্রেন পরিস্থিতির, সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে। যুদ্ধ থামবে কি থামবে না, কোন দিকে যাচ্ছে গোটা বিশ্ব? এখন যা মনে হচ্ছে যে যুদ্ধটা এখন থামছে না। তার কারণ রাশিয়া তারা কিন্তু করছে, মানে যারা যে সৈন্যগুলো তারা কিয়েভের রণাঙ্গন থেকে পরাজিত হয়ে যারা বেলারুসে চলে গিয়েছিল, দে আর রিগ্রুপিং দেমসেলভস, এবং মনে হচ্ছে যে দে আর হেডিং টুয়ার্ডস দ্য ইস্ট সাইড অফ ইউক্রেন, হুইচ ইজ বেসিক্যালি দ্য ডনেটস বেসিন। ডনেটস রিভারের যে অববাহিকা, এই অঞ্চলে দুটো ছোট ছোট দুটো রাষ্ট্র, একটা হয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ লুহানেস্ক, লোক সংখ্যা মাত্র 1.5 মিলিয়ন, আর একটা হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ ডোনেটস, এর জনসংখ্যা হলো 2 মিলিয়ন। এই দুটো যে স্বাধীনতা ঘোষণা করেছে, এদের প্রায় মানে 2/3 মতো লোক হলো রুশ ভাষাভাষী, কিন্তু ওদের দখলে আছে অ্যাপ্রক্সিমেটলি 40% মতো ল্যান্ড এরিয়া অফ দ্যাট বেসিন। এখানে যেন মনে হচ্ছে রাশিয়া ইজ কনসেন্ট্রেটিং ইনটু দ্যাট এরিয়া, এবং অলরেডি আমরা দেখলাম যে অ্যাজ এ প্রিলিউড অলরেডি একটা রকেট এসে বিধ্বস্ত করেছে একটা রেল স্টেশন, এবং যে রেল স্টেশনে 50-এর বেশি লোক মারা গেছে অলরেডি, এবং অনেক ইনজিউর্ড হয়েছে। কিন্তু সবচেয়ে মানে যেটা খুব দুঃখজনক, যে ওই রকেটের গায়ে লেখা ছিল ফর ইউর চিলড্রেন। এটা একটা জঘন্য, মানে মানে আমার ভাষা নেই। আমি মানে এটাকে যে কত খারাপভাবে আমি বলবো সে ভাষা আমার জানা নেই। কিন্তু কিভাবে একটা দেশ মানে রকেট মারছে, যেখানে জানে যে ওই ট্রেন স্টেশনের মধ্যে থাকবে বাচ্চারা, থাকবে বৃদ্ধ, মহিলা এবং অন্যান্য যাত্রীরা, এবং সেখানে তারা লিখছে ফর দ্য চিলড্রেন। এটা একটা জঘন্য, এবং এর বিচার হওয়া উচিত। এবং এটাই মানে দেখা গেল যে রাশিয়ার
আক্রমণের যুদ্ধের মানে সে তো আক্রমণ করেছে ইউক্রেনকে। ইউক্রেন তো রাশিয়াকে আক্রমণ করেনি, রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে। এবং মানে হোয়াট ইউক্রেন ইজ ডুইং, ওরা ওদেরকে ডিফেন্ড করার চেষ্টা করছে। এবং লক্ষ্য করে দেখুন যে যুদ্ধাস্ত্রগুলো তারা ব্যবহার করছে, লাইক জেভেলিন অ্যান্ড অল দিস থিং, স্ট্রিঙ্গার, দে আর ডিফেন্সিভ ডিফেন্সিভ অস্ত্র, সেগুলোই ওরা ব্যবহার করছে। আর এদিকে রাশিয়া তারা পাইকারিভাবে ক্রুজ মিসাইল মারছে, যেখানে সিভিলিয়ান ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। এবং আমরা দেখেছি যে বুচা এরিয়াতে যে মানে ইসের কিয়েভ অথবা কিয়েভের যে উপকণ্ঠের একটা শহরতলি, সেখানে যে কাণ্ড করেছে তারা, যে সেখানে তারা রেপ করেছে, তারা এক্সিকিউশন স্টাইল মার্ডার করেছে। এবং আমরা আরো দেখেছি যে ইউক্রেনের বিভিন্ন জায়গাতে তারা ক্লাস্টার বম মেরেছে। এগুলো কিন্তু মেরেছে। মানে যেটা মানব যেটা আছে, হিউম্যান রাইটস দের বিরুদ্ধে একটা বিরাট ব্যাপার, এবং এটা একটা ওয়ার ক্রাইম। এটার জন্য সমস্ত জিনিসগুলোকে তৈরি করা হচ্ছে। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে লেটলি স্লোভাকিয়া ইজ এ স্মল কান্ট্রি। আমি কিন্তু স্লোভাকিয়া কয়েকবার গিয়েছি। ব্রাটিস্লাভা রাজধানীটা খুব সুন্দর, দানিউব রিভারের পারে। ওই ব্রাটিস্লাভা গতদিন ওদেরকে দিচ্ছে স্যাম মিসাইল। এই প্রথমবার ইউক্রেন পেল যে বিমান, ফিক্সড অস্ত্র। উইং বিমান, হ্যাঁ, হ্যাঁ, তাকে জি, জি। বিধ্বংস সারফেস টু এয়ার মিসাইল এটা পেল। এবং দিস ইজ এ ভেরি বিগ চেঞ্জ। এটা কিন্তু ক্রুজ মিসাইলকেও ফেলে দিতে পারে, ইট ক্যান হিট, অ্যান্ড অলসো দ্য ফিক্সড এয়ার মানে ফাইটার বম্বার্সকে করতে পারে, আক্রমণ করতে পারে, মানে ধ্বংস করে ফেলতে পারে। কাজে আমার যেন মনে হচ্ছে যে যুদ্ধ এখনো এটা চলবে কিনা, এটা কিন্তু কোনো সিওরিটি নেই কোন দিকে যাচ্ছে। কিন্তু এটা জিনিস যে ইউক্রেন তৈরি হচ্ছে, ইউক্রেনের যত বন্ধু রাষ্ট্র আছে যুক্তরাষ্ট্র সহ, তারা সর্বতোভাবে সাহায্য করছে যে যদি রাশিয়া মানে যেটা সন্দেহ হচ্ছে যে দে উইল সেন্ড দেয়ার আর্মি, দ্য রিগ্রুপিং, তাহলে তো একটা, এবং তাহলে কিন্তু যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে। এবং এর রেজাল্ট আমি আপনাকে বলে দিচ্ছি, লাভলু আনসার, ফাইনাল রেজাল্ট, দ্য শেমফুল ডিফিট অফ রাশিয়া। এমনকি আফগানিস্তানে নাকে খত দিয়ে জঘন্য অপমানে যেভাবে তারা গিয়েছিল, এবং অ্যাজ এ ফলশ্রুতি হিসেবে পুরো সোভিয়েত এম্পায়ার কলাপসড, পুরো সোভিয়েত এম্পায়ার কলাপস হয়ে গেল, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল। তার চেয়েও আরো বেশি অপমানজনকভাবে রাশিয়ার পতন আসবে। আমরা সেটা চাই না। আমরা চাই যে যুদ্ধটা পুতিন ক্যান স্টপ ইট, কারণ এটা সে যুদ্ধ করেছে, সে আক্রমণ করেছে। ইউক্রেন তো গিয়ে রাশিয়ার ভেতরে আক্রমণ করেনি। সে যদি এখন চলে যায়, মানে তার যদি শুভবুদ্ধির উদয় হয়, তাহলে অনেক হত্যাযজ্ঞ যে করছে সে, রেপ তার সৈন্যরা করছে, সেগুলো বন্ধ হবে। এবং আমরা সবাই মানে মানে বিশ্ব একটা মানে মানে তাদের যে একটা মানে একটা বিশাল অমানিসা আসছে, এটার মানে এটা সমাপন হবে, এটা শেষ হবে, এটাই আমরা আশা রাখছি। পাটোয়ারি ভাই, এই যে শান্তি আর সম্প্রীতির যে প্রত্যাশা, যেটা এখন সরোয়ার ভাইয়ের কথায় চলে আসলো, আপনার কি মনে হয়, আপনার এই অবজারভেশনে এটা কি আদৌ ঘটতে যাচ্ছে? এই সম্প্রীতির যে একটা আলামত উনি আশা করছেন, সেটা কি আদৌ ঘটবে, নাকি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছি? থ্যাংক ইউ লাভলু ভাই। আমি মনে করি না তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে, কেননা এটা সবার জন্য খারাপ। প্রথম থেকে বলে নিই, সরোয়ার ভাই যেটা বললেন অবজেক্টিভ অতি সুন্দরভাবে জিনিসটা বললেন, যে রাশিয়ান যে ইনভেশন ইন আফগানিস্তান, ইউক্রেন, এটা অত্যন্ত জঘন্য ব্যাপার। এটা হওয়া ঠিক না। একটা স্বাধীন দেশকে ইউনাইটেড নেশনসের মেম্বার এইভাবে ইনভাইট করাটা, এটা অত্যন্ত খারাপ কাজ হয়েছে। তবে আজকের এই প্রোগ্রামে আমার মনে হয় আমরা অত ডিটেল যাব না। প্রত্যেক জিনিসের একটা কজ অ্যান্ড এফেক্ট আছে। ইন জেনারেল দ্যার ইজ এ কজ অ্যান্ড এফেক্ট। হিউম্যান মিজারি ইজ ওয়ান অফ দি ওয়ার্স্ট থিং গোয়িং অন দেয়ার। আমি শুধু একটা ছোট কথা এটাকে শেষ করতে চাই।
শেষ করবো না, একটু বলতে চাই যে ওই বাংলাদেশের কথায় বলে আপনার ওই যে পাটা পুতা, ওই ঘষাঘষি মরিচের জান শেষ, ঘষাঘষি রাইট? মরিচের দানা। ঘষাঘষি মরিচের জান শেষ। ওই বর্তমানে যে জি ওই জি ইউক্রেনের জি অবস্থা হলো ওটা, ওয়েস্টার্ন কান্ট্রিজ এবং রাশিয়ান ওই ঘষাঘষিতে মাঝখানে ইউক্রেনের অবস্থা খারাপ। এটা এটা আমি আর পিছু বেশি যাব না। যদি আপনি অবজেক্টিভ অ্যানালাইসিস করেন, আপনি দেখতে পাবেন অনেক কিছু বলতে হয়, অনেক কিছু বলতে আমরা চাই না। কোনো স্বাধীন দেশ আরেকটা স্বাধীন দেশকে ইনভাইট করাটা এটা ঠিক না, আইদার রাশিয়া অর এনি আদার কান্ট্রি। আই এম নট গোয়িং টু সে হোয়াট দ্য আদার কান্ট্রিজ ডিড ইন বিফোর। হুম সো তবে একটা জিনিস যে ফিস্টক যেটা হচ্ছে, ইভেনচুয়ালি একটা ফিস্টক হবে। রাশিয়া ইজ ওয়ান অফ দ্য স্টিল এ মেজর পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ার, রাইট? হ্যাঁ, তারা ইয়েতে কিয়েভের যে করছে সেখানে হেরে গেছে, দ্যাটস ট্রু, হারছে, কিন্তু রিগ্রুপিং হচ্ছে, এটাও ঠিক। কিন্তু আপনি আমার মনে হয় রাশিয়ার এটা প্রেস্টিজ কনসার্ন হয়ে যাবে আর কি। আর ইউএস অ্যান্ড আদার কান্ট্রিজ উইল নট গো ফর নিউক্লিয়ার ওয়ার ফর 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 ইউক্রেন অ্যাট দিস টাইম। হুম হুম। হবে আমার মনে হয় ইস্টার্ন যে করিডোরটা আছে, ইস্টার্ন করিডোরটা ইভেনচুয়ালি রাশিয়ার দখলে থাকবে, রাশিয়া নিয়ে যাবে। যুদ্ধ হয়তো চলবে, কতদিন এভাবে যুদ্ধ করবে? যদি ন্যাটো ইনভলভ না হয় তাহলে ইউক্রেন ইন নো ওয়ে ক্যান ফাইট ব্যাক। মেবি ডিফেন্সিভ যেটা করতেছে, দ্যাটস ট্রু, বাট ওই জায়গায় হয়তো ইয়ে হয়ে যাবে আর কি, বক ডাউন করে যাবে, ওখান থেকে আর প্রগ্রেস করবে না। তো ওই পর্যায়ে এসে একটা কিছু সমঝোতা হবে আর কি, আইদার কিছু জায়গা ছেড়ে দিবে অথবা কিছু নিবে, এরকম একটা হতে পারে। না, সারোয়ার ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি, রাশিয়া তো সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী মেম্বার। সেই মেম্বারের বিরুদ্ধে কিন্তু একটা রেজুলেশন হয়েছে এবং তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয়েছে জাতিসংঘের ইয়ের যে আছে আমাদের শান্তি হিউম্যান কি রাইটস, বলে হিউম্যান রাইটস হিউম্যান রাইটস। মানবাধিকার কাউন্সিল থেকে তাদেরকে যে বহিষ্কার করা হয়েছে সব অধিকাংশ সদস্য রাষ্ট্রের ভোটে। তো ফলশ্রুতিতে অন্য কোন ধরনের প্রতিক্রিয়া আসার চান্স আছে কিনা, যেহেতু চীন এবং ভারত এখনো তেমন ভাবে সরব হয় নাই রাশিয়ার বিরুদ্ধে কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষে, আপনার কি মনে হয়? হচ্ছে কি, প্রত্যেকটা দেশ, মানে যেমন ধরুন ভারত, ভারতের যেটা মোদি গভর্নমেন্ট যেটা বলছে যে তারা খুব সস্তা দরে গ্যাস পাচ্ছে রাশিয়া থেকে। কারণ রাশিয়া থেকে। হ্যাঁ, ইন্ডিয়া তো বিশাল দেশ, তো তার তো প্রচুর এনার্জি করতে হয়, খরচ করতে হয়, এবং সেটার জন্য আহ, রাশিয়ার তেল এবং গ্যাস খুবই উল্লেখযোগ্য, এবং রাশিয়া তাকে খুব দারুণ সস্তা দরে দিচ্ছে, কারণ রাশিয়া অন্যদেরকে বিক্রি করতে পারছে না, কারণ বিকজ অফ দ্য সুযোগ ওয়েস্টার্ন পাচ্ছে ওয়ার্ল্ড না। ইজ টাইটেনিং দ্য নুটস এগেনস্ট, মানে রাশিয়ার এগেনস্টে তারা আস্তে 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 দে আর ক্লোজিং অন দ্য গ্যাস অ্যান্ড অয়েল। কাজে এই জন্য তারা ডেসপারেট টু সেল ইট, এবং ইন্ডিয়া এটা কিনবে, এবং যা মনে হচ্ছে ইন্ডিয়া উইল বাই ইট বাই রুবল, এবং রুবল কিনলে পরে রাশিয়ার আবার যে ওর যে রুবলটা কিছুটা স্টেবল হবে। এটা যেন মনে হচ্ছে তাদের জন্য উইন উইন সিচুয়েশন। ইন্ডিয়া ডলার খরচ না করে তারা যদি রুবল খরচ করে তাহলে মোদির আরো লাভ। আপনারা জানেন যে মোদি হলো আমাদের গুজরাটের লোক। হ্যাঁ, গুজরাটে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু এদের কিন্তু জাত ব্যবসায়ের অভিজ্ঞতা আছে। হ্যাঁ, কাজে মানে প্যাটেলদেরই কাছাকাছি লোক, বিকজ অফ গুজরাট। কাজে সে ব্যবসা ভালোই জানে। এটা হলো ইন্ডিয়ার ইন্টারেস্ট। চীনের ইন্টারেস্ট হলো অন্য অন্য ব্যাপার। তার গ্লোবাল মানে সে খুব ভালোভাবে লক্ষ্য করছে যে হোয়াট হ্যাপেন্স ইন ইউক্রেন, কারণ চীনের মনের ভেতরে স্বাদ জাগে, মানে ভীষণ তার আশা যে সে তাইওয়ানটাকে দখল করে নেবে। এখন তাইওয়ানটাকে এবং দখল করতে গেলে বিশ্ব নেতার আসনে অধিষ্ঠিত হতে চায়। হতে যাচ্ছে, এবং সে তাইওয়ান যদি দখল করতে যায়, বিশেষ করে ইউক্রেনের ব্যাপারে, যে রাশিয়া যে এটাকে দখল করতে চাচ্ছিল তাতে ওয়েস্টের রিয়াকশনটা কি, সে যদি তাইওয়ান দখল করতে যায় হোয়াট উইল বি দি রিয়াকশন, এটাই সে খুব সচেতনভাবে পর্যালোচনা করছে। এবং যেহেতু সে বিশ্বের নেতা হওয়ার ইচ্ছা, সেই জন্য সে
ওইভাবেই পজিশন নিচ্ছে যাতে একটা অল্টারনেট গ্রুপ তৈরি হয়। দ্যাট হোয়াট ইজ ট্রাই। কিন্তু আমি বলবো যে আহ, কতগুলো ব্যাপার আছে চীনের। আমি কিন্তু চীনে 1986-এ I was invited to go and I led the Western delegations in China in 1986 যখন ওরা প্রথম ওপেন করে, and I had the opportunity to go to Urumqi, which is the capital of the Xinjiang province, মুসলিম প্রধান যেটা, হ্যাঁ, উইগুর জি মুসলিমদের একদম রাজধানী শহরে চলে গিয়েছিলাম। খুবই মর্যাদা দিয়েছে। এটা ছিল ওখানে চীনের কিন্তু তেল সমৃদ্ধ জায়গার নাম হলো জাঙ্গার বেসিন। ওটা হলো ওই শিংজিয়াং প্রভিন্সে উরুমুচির কাছে। তো আমরা গিয়েছিলাম মানে অয়েল ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, এবং উই হ্যাড এ ভেরি গুড কনফারেন্স। কিন্তু যেটা আমি বলবো যে চীনের সমস্যা রয়েছে, যেমন ধরুন আপনি যুক্তরাষ্ট্রে, মানে একটা ছোট্ট আমি এক্সাম্পল দেব, যুক্তরাষ্ট্রে থেকে আপনি যত খুশি ডলার নিয়ে আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারেন, শুধু আপনাকে ডিক্লেয়ার করতে হবে, নাথিং এলস। এই যে ডলারের যে ফ্লেক্সিবিলিটি, ডলার কুড বি ট্রেডেড এনিহোয়ার, কুড বি টেকেন এনিহোয়ার। যে কোনো বাইরের লোক এসে যুক্তরাষ্ট্রে জমি কিনতে পারবে, কোনো বাধা নেই। কেউ বলবে না যে তোমার আমেরিকান সিটিজেনশিপ আছে কিনা। এই যে আমেরিকার যে মুক্ত অর্থনীতি, এর যে ফ্রিডম, এবং এজন্য যে এর ট্রেডিং এবং এর কারেন্সির যে স্ট্রেংথ, সেটা চীনের যদি ইন্টারনাল রিফর্ম না হয় তাহলে বিশ্বের যে একটা ভয়ঙ্কর শক্তিশালী অর্থনীতি এবং রাজনীতিতে যে একটা প্রতিষ্ঠা, সেটা কিন্তু মানে দূরের স্বপ্নই থেকে যাবে। মানে ইউ ক্যানট, মানে আমি নিজে গিয়েছি, ইনফ্যাক্ট চায়নার ভেতরে রেমিনবি, ওদের ইউয়ান, দুটো কারেন্সি, একটা হলো ডোমেস্টিক আর একটা হলো ফরেনারদের জন্য। আমি যখন এখনো তাই চলছে। কাজেই আমি মনে করি যে আরো একটা লক্ষ্য করুন যে এর কিন্তু পার ক্যাপিটা ইনকাম খুব কম, মানে আমেরিকার চেয়ে তো অনেক নিচে। আচ্ছা, তারপরে তার যে আপনি দেখবেন যে আমেরিকাতে মানে জিডিপি যেটা গ্রস মানে ন্যাশনাল প্রোডাক্ট, সেটা তো রয়েছে, কিন্তু তার বাইরেও যে আমেরিকার যে ইনফ্রাস্ট্রাকচার, আমেরিকার জনগণের ধনিক শ্রেণীর যে বিপুল অর্থ, এবং আপনি লক্ষ্য করে দেখুন, আমি একটা এক্সাম্পল দেব, যেমন আপনি দক্ষিণ কোরিয়া খুব পাওয়ারফুল হচ্ছে, ইনফ্যাক্ট রাশিয়ান ইকোনমি দক্ষিণ কোরিয়ার নিচে, ইস বিলো দক্ষিণ কোরিয়া। তো দক্ষিণ কোরিয়ার তো আমরা দেখছি স্যামসাং, আমরা ফোন ব্যবহার করছি, আমরা কিয়া এবং অন্যান্য গাড়ি ব্যবহার করছি, এবং ওদের শিপিং ইন্ডাস্ট্রিজ, স্টিল ইন্ডাস্ট্রিজ আর ভেরি ভেরি পাওয়ারফুল। কিন্তু লক্ষ্য করে দেখুন কারা ওগুলো ওন করে, ওর শেয়ার মার্কেট, ওর যে শেয়ারের মেইন হোল্ডার কারা, আপনি অবাক হবেন, যুক্তরাষ্ট্র ইজ এ বিগ থিং ওভার দেয়ার। তার অর্থ যে যুক্তরাষ্ট্র যে আপনি জিডিপি করবেন এই রাষ্ট্রের ভেতরে ভার্সেস চায়না, দ্যাট ইজ নট এ ভেরি গুড কম্প্যারিজন। আরো অন্যান্য প্রচুর ফ্যাক্টর আছে, তাতে যুক্তরাষ্ট্রের পর্যায়ে অর্থনৈতিকভাবে চীনের আসতে আরো সময় লাগবে, যদিও জিডিপিতে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইন 2030 চীনের অর মানে অ্যারাউন্ড দ্যাট টাইম, কিন্তু অন্যভাবে সম্ভব না। তারপরে আপনি লক্ষ্য করে দেখুন যে যুক্তরাষ্ট্রের যে নেভি বিশাল, শুধু তাই না, আমি সেকেন্ড ধরবো যে দ্বিতীয় ইংল্যান্ড, রাশিয়া ইজ ডেফিনেটলি সেকেন্ড, থার্ড ইংল্যান্ড, ফোর্থ ফ্রান্স, এখনো চায়না নেভির দিক থেকে অনেক নিচে। আপনি অনেক নিচে। পৃথিবীর যে কোনো সমুদ্রে, আপনি যে কোনো পৃথিবীর যে কোনো সমুদ্রে যাবেন, সেখানে কিন্তু মার্কিন যুদ্ধ জাহাজ আছে, হ্যাঁ, পৃথিবীর আপনি যে সমুদ্রেতেই যাবেন, এমনকি আমেরিকার উপকূল থেকে একটু দূরে রাশিয়ান জাহাজ আছে, যুদ্ধ জাহাজ। আপনি নর্থ পোলে যান, ওখানে কিন্তু আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স এদের কিন্তু আছে। আপনি দক্ষিণ মেরুতে যান, ওইদিকে আপনি দেখবেন যে ওখানে আবার আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, এবং ওখানে আবার পর্তুগিজও আছে কিছু। সো এই যে এদের মানে মানে এই পর্যায়ে চীনের আসতে একটু সময় লাগবে, অনেক সময় লাগবে। এটা আমাদের দেশে এই জন্য আপনারা দেখুন না 3টা রেজলিউশন, আমি শুধু
মানে দর্শকদের কাছে 3টা রেজলিউশনের কথা আনবো। ফার্স্ট রেজলিউশন, হুম, হুম, যেখানে রাশিয়ার আক্রমণকে কন্ডেম করা হয়েছে এবং জি, যুদ্ধটা বন্ধ করার জন্য যে রেজলিউশন, সেখানে 193 কান্ট্রিজের ভেতরে 141 ভোট was in favor of America. হুম, Only 5 votes went, including Russia. এগেস্ট, রাশিয়াকে নিয়ে হুম, 5টা ভোট গেছে রাশিয়ার পক্ষে, আর 35 votes পক্ষে were neutral. নিউট্রাল, নিউট্রাল। তারা কাউকে ভোট দেয়নি, তার মধ্যে বাংলাদেশ আছে। ভোট দেননি। এখন আরো জি, লক্ষ্য করুন যে ওই 5টা দেশ কারা। 5টা দেশই হলো দুটো ডিফেন্ডেন্ট বলবো, একটা কেস হলে যাদেরকে আমরা বলি ডিফেন্ডেন্ট, যারা আসামি, ডিপেন্ডেন্ট, রাশিয়া এবং হুম, বেলারুস, ওরা দুজন, আর হুম, সঙ্গে 3জন। কোন 3জন? সিরিয়া, ইরিত্রিয়া অ্যান্ড নর্থ কোরিয়া। হুম, হুম, তাহলে আপনি ভেবে দেখুন যে যে রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু আর্মেনিয়া, কাজাকিস্তান, যেখানে গভর্নমেন্টকে কয়েক মাস আগে গিয়ে সে স্টেবিলাইজ করে দিয়েছে, রক্ষা করেছে, তারা পর্যন্ত রক্ষা করে তার পক্ষে ভোট দেয়নি। তার অর্থ ভোট আপনি দেয়নি। লক্ষ্য করে দেখুন, আমাদের এখানে কিউবা, যেটা আমেরিকার দারুণ শত্রু, রাইট? কিন্তু কিউবা শত্রু ভোট মনে করে, দেয়নি। হ্যাঁ, এবং এ দেয় না, মানে সে রাশিয়ার পক্ষে ভোট দেয়নি। এবং ভোট আপনি দেয়নি। লক্ষ্য করে দেখুন যে আমাদের যে এই যে মাদুরার যে ভেনেজুয়েলা, হ্যাঁ, এটা তো ভেনেজুয়েলা। হুম, রাশিয়া, হ্যাঁ, সে পর্যন্ত ভোট দেয়নি। তাহলে চিন্তা করতে হবে যে ব্যাপারটা কি। তারপরে সেকেন্ড রেজলিউশনটা দেখুন, হ্যাঁ, যেখানে ওই মানে ওরা যে আক্রমণ করেছিল, হত্যা হয়েছে, তার এগেনস্টে যে রেজলিউশনটা, সেই রেজলিউশনে আপনি লক্ষ্য করে দেখুন আবার 140 কান্ট্রিজ voted in favor of USA, and only 6 countries went in favor, আর বাকিরা নিউট্রাল। তার অর্থ না, এটা কি যুক্তরাষ্ট্রের পক্ষে ভোট দেওয়া বলবেন নাকি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ভোট দেওয়া বলবেন? এটা দুটোই রাশিয়ার আগ্রাসন। রাশিয়ার আগ্রাসনের বিপক্ষে, কিন্তু আবার ওয়েস্টার্ন অ্যালায়েন্সের পক্ষে। কারণ মানে আন্তর্জাতিক রাজনীতিতে ও একটা পোলারাইজেশন কিন্তু আছে, হ্যাঁ। কারণ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে খুব কারো লাভ হয় বলে আমরা তো আর দেখছি না। আপনি লক্ষ্য করে দেখেন লাভজান স্যার, যারা যুক্তরাষ্ট্রের বন্ধু, লুক এট দিস, থাইল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, সাউথ কোরিয়া, পরবর্তী পর্যায়ে যুদ্ধ শেষ হওয়ার ভিয়েতনাম বিকেম গুড ফ্রেন্ড অফ ইউএসএ। লুক এট দেয়ার ইকোনমি, কত উপরে উঠে গেছে। আর আপনি লক্ষ্য করে দেখুন যে যারা চীনের সঙ্গে অ্যালাইন করেছে, শ্রীলঙ্কা, আপনি আজকে বলছেন, আজকে আলোচনায় আসবে, শ্রীলঙ্কার অবস্থা 12টা বেজে গেছে, রাশিয়ার বন্ধুদের অবস্থাও 12টা বেজে গেছে। আরো একটা কথা আমি এখানে অ্যাড করব, খুবই গুরুত্বপূর্ণ। সবাই বলে যে হ্যাঁ, যুক্তরাষ্ট্র ইরাকে আক্রমণ করেছে, আফগানিস্তানে আক্রমণ করেছে, ইরাক যে আক্রমণ করেছে, ইরাক আক্রমণ করেছে নট টু অকুপাই ইরাক। ইরাকের কোন এলাকা আমেরিকা বলে নাই যেটা আমি নেব। দখল সে করতে বলছে যায় নাই। ইরাকের গভর্নমেন্টের ওয়েপন অফ ম্যাস, ওটা একটা মিথ্যা, ওটা একটা ফলস প্রিটেক্সট। যদিও সেখানে তারা যুদ্ধ করতে হচ্ছে, ওটা আমরা জানি। এখানে নিউকনরা পাঠিয়েছে অন্য একটা কারণে, মিডল ইস্টের একটা ওরিয়েন্টেশনের ব্যাপারে। কারণ সাদ্দাম হোসেন ইজ গেটিং স্ট্রঙ্গার, তার পার্শ্ববর্তী এক দেশ যুক্তরাষ্ট্রের গভীর বন্ধু, সে খুব আনসার্টেন ফিল করছিল, সেটাও একটা কারণ ছিল। এই কারণে গিয়ে ওখানে যুদ্ধ করেছে, কিন্তু আমেরিকা কখনোই বলে নাই যে এই দেশ আমি দখল করতে আসছি। এবং আমেরিকা কিন্তু ওখানে পাইকারি সিভিলিয়ান মারেনি, যেখানে কোলাটারাল ড্যামেজ হয়েছে, মানে তারা খুব সাবধান ছিল। তা সত্ত্বেও তো কোলাটারাল ড্যামেজ হয়, হওয়ার পরে বিচার হয়েছে। লুক এট দ্যাট, ইন আমেরিকান কোর্ট বিচার হয়েছে, ইনভেস্টিগেট হয়েছে, ওর জবাবদিহিতা করতে হয়েছে যে কেন এই কোলাটারাল ড্যামেজ হলো। না, ইরাকে মার্কিন বাহিনীর হাতে অনেক অসহায় নারী, শিশুর মৃত্যু হয়েছে, যেটার সংখ্যা এখন পর্যন্ত প্রকাশ করতে দিচ্ছে না। জাতিসংঘে অনেকগুলো দেশ আবেদন করেছে 2 বছর আগে যে আসলে ইরাকে কি ঘটেছে, কি পরিমাণ নিরস্ত্র শিশু নারীকে হত্যা করা হয়েছে, সেই সংখ্যা জানাও। সে ব্যাপারে জাতিসংঘ কোনো উচ্চবাচ্য করছে না। যাই হোক, আমি পাটোয়ারি ভাইয়ের অবজারভেশন জানতে চাচ্ছি এই প্রসঙ্গে। আমি জিনিসটা সারোয়ার ভাই is a no doubt United States of America is the richest
and the most powerful country, and as a democratic country that you and I are thriving in every aspect in our life. No doubt about it. But what the analysis that Sarwar Bhai gave, I just add something with that regarding China. One, think about in the modern technology and others, that everything has a limit and threshold. Think about 20, 30 years ago, where China was, where China is now. No, Is closing the gap. China is now Yes. going to moon, going to Saturn, saying to other. China has money now, has the manpower, 1.4 billion or 1.3 billion people, right? So it is catching up. It is catching up. So what I can see, a global regrouping is happening, right? And some countries will be looking at only their interest, national interest, like India, like Bangladesh also, because in this vote there are over $12 billion Russian investment in nuclear power plants. So these countries are plan. taking their national interest as a point in terms of voting. So if there is a global, I'm afraid that is a global regrouping will go back to the old age of the Cold War. If Russia and China come closer to each other, and China can be dependent on China can be dependent on Russia because of their gas and oil, right? Mhm. So there is a good relationship, marriage over there. And Russia has nuclear more than warhead, even much more than USA. China has the manpower, and both can be dependent with each other. That can be a formidable force, and it can start a global, Cold War again, which we don't want. That's not good for the world. The other analysis, yes, I agree that what he said, that China is still is not a democratic society. I'm not sure when it will come to that point. I don't see in near future. And Indian position is, as said that Gujarati Lok, India is a national interest. Russia is a long-term friend of India, long-term, dependable and proven. So India will not switch. Although India is a part of three countries, Australia, Japan, and USA, to face China over there, because they have little border dispute. But eventually, Mhm. this dispute can be resolved in long term, because Indian politicians are very shrewd, very intelligent politicians. They don't jump on war easily. They know that there's an issue. Even in Kashmir, there are 17, 18 million people. There are 500,000 military and police is trying to contain them. So it's not easy for them. They're busy themselves. And also they have problem in northeast. So it's a global thing. I'm really worried a little bit. The Kiev issue, Ukraine issue could be resolved in a different way, right? We should not have gone the doorstep of another major power. We did not allow Cuban missile. We don't allow anybody coming to Canada or Mexico to have their military base. We shall not, we should not. And we should have considered Russian position too. There are two adults there, right, in a room, right? Each adult should respect each other, right? The one of the conditions that they had, I'm not supporting that. This is the worst thing that Russia did. Was supporting that they don't want someone, as we don't want our neighbor in our border has a hostile power, hostile group, right? It can be resolved. Ukraine can be a neutral country like Switzerland, can draw benefit from both. It's a so beautiful country, 4.2 times bigger than Bangladesh, right? Major, Mm. it's a so fantastic country. So that's what I said, that it is a পাটাপুতার ঘষাঘষি মরিচের অবস্থা খারাপ। আপনি জোরানস্কির কথা যখন আপনি শুনেন, তার ফ্রাস্ট্রেশন আপনি দেখতে পাচ্ছেন, রাইট? তারে গাছে উঠাই দিয়া চঙ্কা সরে নেওয়ার মতো অবস্থা আর কি, বুঝছেন? এটা আমার কাছে খারাপ লাগছে। ইউক্রেনের লোকগুলা এত সাফার করতেছে, আর রাশিয়ানরা ভেরি ব্রুটাল ফোর্স,
they did Syria the same thing. Any shooting coming from any building, they will demolish that building. So I don't know. I hope something will come up soon, and they have a plan, work plan. They have a playbook they will do, and eventually will come to the table and will have resolved something. Something will come up. That's I hope. Nobody's interested for nuclear war. Nobody's শান্তি interested in শান্তি war. রাশিয়া ইউক্রেনের ঘটনার শান্তিপূর্ণ পরিসমাপ্তি ঘটুক। আমি এবার যেতে চাই আমাদের দক্ষিণ এশিয়ার দিকে। আমরা জানি, সবাই জানি যে কয়েক ঘন্টা আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছে অনাস্থা ভোটে তাকে। এবং শ্রীলঙ্কার পরিস্থিতি তো আমি আগেই বলেছি, নাজুক অবস্থা। 300 কোটি মিলিয়ন ডলার সাহায্য চাচ্ছে সে দেশের অর্থমন্ত্রী এই অবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্য। তো এই যে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের এই পরিস্থিতিকে কেন্দ্র করে অনেকেই, এই যুক্তরাষ্ট্রের অনেকেই যারা দক্ষিণ এশিয়া নিয়ে চিন্তা ভাবনা করে, তারা বলতেছে যে বাংলাদেশের অবস্থা কি হবে। তো এখন আসলে আপনাদের কি ধারণা? সারোয়ার ভাইয়ের কাছে আমি প্রথমেই জানতে চাচ্ছি। হ্যাঁ, আসলে আমরা শ্রীলঙ্কাকে যদি একটা এক্সাম্পল হিসেবে দেখি, তাহলে দেখব যে শ্রীলঙ্কা they shifted away from World Bank and IMF in getting the loan. মানে যে কোনো বড় প্রজেক্ট করলে যে দেশগুলো অতটা ধনী নয় তাদের লোন প্রয়োজন হয়, এমনকি ধনী দেশগুলো লোন নেয়। হ্যাঁ, চায়নাও লোন নিয়েছে অনেক বাইরে থেকে। কাজেই লোন যখন নেয় তখন সাধারণত এই সমস্ত যে ওয়ার্ল্ড ব্যাংক অথবা IMF, দে গো উইথ সার্টেন ক্রাইটেরিয়া। সেগুলো যদি স্যাটিসফাই না করা হয় তাহলে তারা লোন দেয় না। তখন অল্টারনেটিভ সোর্সের দিকে যায়। আরেকটা সোর্স হলো যে আন্তর্জাতিক ওপেন মার্কেট। ওপেন মার্কেটে লোন পাওয়া ভীষণ কঠিন, কারণ ওটা তো প্রাইভেট মানি। হ্যাঁ, গোল্ডম্যান স্যাক্স উইল গিভ ইউ, মানে উইল হোল্ড ইউর বন্ড, ফ্যাসিলিটেট ইউর বন্ড। সেজন্য ইকোনমি থাকতে হবে দারুণ স্ট্রং, তাছাড়া তারা এটা করবে না। আচ্ছা, তাহলে হোয়ার ইজ দি আদার সোর্স? আদার সোর্স দেখা গেল যে শ্রীলঙ্কা, তার জন্য চায়না মানে মানে টাকার বস্তা নিয়ে চলে এলো। হ্যাঁ, অর্থের বস্তা নিয়ে। এখন আমি প্রথম বলবো যে শ্রীলঙ্কার যে নাম, লেটস সি হোয়াট ইজ দ্য নেম। এটার নাম ছিল সারাংদ্বীপ। সারাংদ্বীপ অরিজিনালি শ্রীলঙ্কা সারাংদ্বীপ। পর্তুগিজরা যখন এসেছিল এবং ডাচরা, তারা শ্রীলঙ্কাতে এসে দেখছে যে একটা গরিব লোক হল্যান্ডে কিংবা একটা গরিব লোক লিসবনে, সে এসে দেখে কি যে ও মাই গড, রাতারাতি তারা ধনী হয়ে যাচ্ছে, রাতারাতি। তখন একটা শব্দ আসলো ইংরেজি ভাষায়, এটাকে আমরা বলি সেরেন্ডিপিটি। সেরেন্ডিপিটি হঠাৎ ভাগ্য চেঞ্জ হয়ে যাওয়া। হ্যাঁ, হঠাৎ ভালো করা, মানে যেটা চিন্তা করা যায়নি, হঠাৎ করে আমি ধনী হয়ে অবিশ্বাস্য ঘটনা। হ্যাঁ, অবিশ্বাস্য ভাবে। এবং এটা সেরাংদ্বীপ, সেরেন্ডিপিটি, এই শব্দটা আসছে। এখন লক্ষ্য করুন, সেই দেশ যে এত উন্নত ছিল, সহায় সম্পদে দারুণ সমৃদ্ধ। ইনফ্যাক্ট আমার খেয়াল আছে যে আমরা যখন স্বাধীন হই তখন কিন্তু শ্রীলঙ্কা ইজ এ ভেরি established country, is a rising star in the South Asia. তাহলে কি হলো এখন? সে চীনের কাছ থেকে ধার নিয়ে করলো কি, খুব দৃষ্টিনন্দন প্রজেক্ট করা শুরু করলো। মানে এমন প্রজেক্ট যেটা দেখতে দারুণ সুন্দর, পাবলিক উইল বি ভেরি ইমপ্রেসড। হ্যাঁ, এবং আরো একটা ঘটনা, আপনি যদি এই ধরনের বড় প্রজেক্ট আনেন ফরেন এইডে, তাহলে তো বাইরে থেকে জিনিস কিনতে হবে। সো কামস দ্য টেন্ডার। আমি একদম খুব গভীরে যাচ্ছি। তাহলে যারা আমলা এবং রাজনীতিবিদ, যারা অন্যায়ভাবে অর্থ উপার্জন করতে চায়, তাদের জন্য তো এটা একটা একদম দারুণ একটা সুবিধা হয়ে গেল। এরা এইভাবে চীনের লোনটাকে এনে এরা দৃষ্টিনন্দন জিনিস তৈরি করলো আর টাকাও মেরে দিল। এর জন্য হলো কি, যে প্রজেক্টগুলো করলো তার কিন্তু কোনো প্রোডাক্টিভ ভ্যালু নাই। ইট ডাজন্ট ক্রিয়েট এনি নিউ ওয়েলথ। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু খুব জমজমাট ইনফ্রাস্ট্রাকচার, যেটার দরকার নেই। হ্যাঁ,
নিডেড নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার করে যদি সেটাকে আর্থিকভাবে সংযুক্ত করা যেত তাহলে হয়তো উপার্জন বাড়ানো যেত, কিন্তু সেটা করা হয়নি। চোখ ধাঁধানো প্রজেক্ট করেছে। এখন চীন যে টাকাটা ধার দিয়েছিল সে তো আর ফ্রি দেয়নি। হ্যাঁ, চীন হলো দারুণ, মানে চীন জাতি হিসেবে দারুণ বুদ্ধিমান, মানে ৫,০০০ বছরের সভ্যতা। বাই দি ওয়ে, আমি কিন্তু আমার ইউনিভার্সিটিতে প্রথম চাইনিজ স্টুডেন্ট আমি এনেছি, সুনলি। 1987 I brought him here under me. তারপরে আমি কিন্তু চাইনিজ প্রথম ইউনিভার্সিটি অফ নিউ অরলিয়ান্সে পোস্ট ডক্টরাল ফেলো ডক্টর নাইদি প্যানকে আমি প্রথম হায়ার করেছিলাম, এবং আমি চীনের সঙ্গে অনেক সংযুক্ত ছিলাম বিভিন্ন কারণে। কাজে আমি চীনকে দেখেছি। হ্যাঁ, কিন্তু চীন খুব চালাক দেশ। আমি একসময় ব্যবসাও করেছিলাম, মানে আই হ্যাড এ কোম্পানি। মানে আমি জানি যে হাউ ডিফিকাল্ট টু নেগোশিয়েট উইথ চাইনিজ, দে আর ভেরি স্মার্ট। তো এখন এই চাইনিজদের কাছ থেকে টাকা ধার করেছে, এ টাকা তো ফ্রি না, তারা এখন সুদে আসলে টাকাটা চাচ্ছে। এখন তো ইনস্টলমেন্ট ওরা মিস করে যাচ্ছে। এই জন্য আমি বলি, আপনারা সাম্প্রতিক একটা লক্ষ্য করে দেখেন, রাশিয়ার বিরুদ্ধে যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য কান্ট্রিগুলো যে স্যাংশন দিয়েছে, চীন কিন্তু মৌখিকভাবে খুব সমর্থন আছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তেল কেনে নাই। টিল নাও নো, নাইদার ওদের যে মেজর ব্যাংকগুলো, 5টা টপ ব্যাংক, তারা কিন্তু স্যাংশন মেনে নিয়েছে। তারপরে ওদের যেটা টেকনোলজি কোম্পানি লাইক হুয়াওয়ে এবং অন্যান্য, ওরাও কিন্তু যুক্তরাষ্ট্র এবং ওয়েস্টের স্যাংশন মেনে চলছে। কাজে চায়না ইজ এ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট কান্ট্রি। তারা যে টাকা ধার দিয়েছে সে টাকা ফেরত না দিলে they are not going to allow that. তাহলে what is happening? The Sri Lanka is getting on a default. এবং যে কারণে আমরা দেখলাম যে $1, আমি লাস্ট যেটা চেক করেছি দেখেছি $1 ইকুয়াল টু 185 শ্রীলঙ্কার কারেন্সি। দ্যাট ইজ এ ফ্রি ফল অফ দ্যাট শ্রীলঙ্কার কারেন্সি। আমাদের টাকার চেয়ে দুর্বল, রুবলের চেয়েও দুর্বল। কাজেই এই যে ব্যাপারটা ঘটছে, এতে আমরা দেখলাম যে যে ব্যাংকের যে নতুন হয়েছে, ফেডারেল ব্যাংকের যে নতুন যে হয়েছে ডিরেক্টর জেনারেল অথবা আই থিঙ্ক চেয়ারম্যান অথবা প্রেসিডেন্ট, হোয়াট এভার দ্য পজিশন, হাইয়েস্ট, উনি করলেন কি, গত দুদিন আগে হি রেইজ দ্য ডিসকাউন্ট রেট বাই 300 বেসিস পয়েন্ট, নো 700 বেসিস পয়েন্ট। 700 বেসিস পয়েন্ট আমি যদি এটাকে ডেসিমেলে কনভার্ট করি, দ্যাট ইজ ইকুয়াল টু 7%। মানে আমি যদি হোল নাম্বার আমি কনভার্ট করি, দ্যাটস এ 7%। তাহলে 7%, আগে তার ইন্টারেস্ট রেট ছিল 7.5, আর দুদিন আগে সেটাকে বাড়িয়ে করলো 7 প্লাস 7.5 14.5, মানে ডাবল হয়ে গেল। তার অর্থ আপনি এখন চিন্তা করে দেখুন যে মানে এটা ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য করছে, কিন্তু এর কনসিকোয়েন্স কি? এখন যে লোকটা ব্যবসা করবে শ্রীলঙ্কাতে, সে যে টাকা ধার করেছে, যদি অ্যাডজাস্টেবল রেটে করে থাকে, তাহলে তার 12টা বেজে গেছে। মেনি কোম্পানিজ উইল গো ব্যাংক্রাপ্ট। যারা ফিরছে তারা হয়তো বেঁচে যাবে, কিন্তু যখন আবার রিফাইন্যান্স করতে যাবে, তখন কিন্তু আবার ওই যে যেখানে বিজনেসে করে কি, ধরেন আপনার 15 বছরের মর্টগেজ করা হলো, হ্যাঁ, কিন্তু 5 ইয়ার্স এভরি 5 ইয়ার্সে ওরা আবার করে, মানে ওই ইন্টারেস্ট রেটটাকে আবার নতুন করে অ্যাডজাস্ট করে। কাজেই মানে একটা জটিল পরিস্থিতির তৈরি হয়ে গেছে শ্রীলঙ্কাতে। আমি আশা করব যে যদিও সেটা দুরাশা মনে হচ্ছে যে শ্রীলঙ্কা এ থেকে উদ্ধার পাবে, কিন্তু বর্তমানে কিন্তু আন্দোলনও শুরু হয়ে গেছে, ডেমনস্ট্রেশন শুরু হয়ে গেছে রাজধানী শহরে এবং অন্যান্য শহরগুলোতে। কাজেই এবং আরো একটা ব্যাপার, যে শ্রীলঙ্কাতে আমরা আর একটা ব্যাপার দেখছি, যে রাজা পাকসে এর পরিবার 3 জেনারেশন ধরে ক্ষমতার সঙ্গে জড়িত। তার দাদাও ছিল পার্লামেন্টের মেম্বার এবং খুব পাওয়ারফুল, বাবা ছিল, মন্ত্রীও ছিল তারা। তারপরে তো রাজাপাকসে মানে ভয়ঙ্কর পাওয়ারফুল, কয়েকবার ধরে সে নেতা হচ্ছে। কাজে এবং তার অ্যাপয়েন্টমেন্টে আমরা দেখছি যে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে সে দিচ্ছে তার আত্মীয় স্বজন এবং তার চামচাদেরকে। কাজে এটা থেকে কিন্তু আমাদের শিক্ষার কারণ আছে।
আমরা যদি পরিবারতান্ত্রিক কোনো কিছু করতে যাই, এবং সেটা আমরা ইন্ডিয়াতেও দেখেছি যে কংগ্রেসের যে পরাজয় এবং যে ধ্বংসপ্রায়, হ্যাঁ, পরিবারতান্ত্রিক যদি করতে যাওয়া হয়, চামচাদেরকে রাখা হয় এবং আমলারা যদি খুব পাওয়ারফুল হয়ে যায়, আর যদি আমি কর্য করতে থাকি চোখ ধাঁধানো প্রজেক্টে, তাতে কিন্তু ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না, হ্যাঁ, যেটা আমরা শ্রীলঙ্কাকে দেখছি। তো পাকিস্তানের ব্যাপারে পাটোয়ারি ভাই আপনার কি অভিমত? যদিও আমি আজ পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী তার পুরো দায়িত্ব, পুরো মেয়াদ অফিসে থাকতে পারে নাই, অবশেষে ইমরান খানের ভাগ্যেও সেটি দেখলাম আমরা। তা আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করতে চান? সো আপনি তো বলেই দিলেন যে ইট ইজ নট নিউ ফর পাকিস্তান আর কি, এটা হচ্ছে আর কি। এখন ওরা এখানে তো আপনারা জানেন যে পাকিস্তানের রাজনীতিতে বিরাট একটা অংশ প্লে করে মিলিটারিরা প্লে করে। এখন মিলিটারির নানান ইকুয়েশন আছে তাদের, এবং ইন্টারন্যাশনাল রিলেশনও কোনো কাজ করতেছে কিনা আমার সেটা একটা গুড যেমন কোশ্চেন, যেটা ইমরান খান তো বলছে আর অভিযোগ কি। করেছে যে যুক্তরাষ্ট্র এর পেছনে মদদ দিচ্ছে। এটা তো সে বলছে, হতেও পারে, নাও হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের সাথে নাও একটা হতে পারে। রিলেশন তো মিলিটারি পাওয়ারের আছে। সেই মিলিটারি পাওয়ারটা একটা বিরাট পাওয়ার পিছনে আর কি। আর ইয়েরা অথবা যে শাহবাজ শরীফ যে এখন হ্যাঁ, they are more conservative শাহবাজ শরীফ, people, নওয়াজ they are শরীফের more পিছনে, aligned to হ্যাঁ, USA. It could happen. আমরা তো পুরা জানি না আর কি যে হচ্ছে। জানি না। তো এটা পাকিস্তানের জন্য এরকম হবে, এর হয়তো কোনো এক সময় আসবে, দেখেন হয়তো কয়েক বছরের মধ্যে আবার হয়তো মিলিটারি আবার পাওয়ারে চলে আসবে। তা আমি একটা কথা ওর মধ্যে বলি সারোয়ার ভাইকে, যে ওই যে আপনি তো বললেন চাইনিজরা যে খুব স্মার্ট লোক। আপনি যখন ব্যাংকে যান, লোন করতে আমরা যাই, ব্যাংক দেখে যে এই ক্লায়েন্ট এই যে কাজে লোনটা নিচ্ছে, এই লোনটা সে পরিশোধ করতে পারবে কিনা, রাইট? সে ওটা ওয়েল জেনারেট করবে কিনা, যে রেভিনিউ জেনারেট করবে কিনা, রেভিনিউ থেকে আমার সুদ দিতে পারবে কিনা, আমার প্রিন্সিপাল দিতে পারবে কিনা, এটা নিশ্চয়ই চাইনিজরা স্টাডি করছে। স্টাডি করার পরেই লোনটা দিয়েছে আর কি। এখন সেখানে সমস্যাটা কি হয়েছে? আর যেটা করাপশনের কথা যেটা বললেন, করাপশন তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ইজ এ পার্ট অফ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ ডেভেলপমেন্ট, বাট at what level? That's it. If it goes beyond certain threshold level, তাহলে ওই প্রোডাক্টিভিটি চেয়ে যখন টাকা বেশি পকেটে চলে যায়, তখনই ওটা আর কোনো কাজে হয় না। কিন্তু তারা তো এমনি অনেক কিছু আপনার ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করছে, ইন্ডাস্ট্রিতে করেছে, এগ্রিকালচারে করেছে, রাইট? তো এখানে সমস্যাটা কি হয়েছে আমাকে একটু যদি আপনি বলেন যে চাইনিজরা কেন ওই মিস্টেকটা করলো, বা কোন জিনিসটা রং হয়েছে বেশি? করাপশন ইজ দি ওয়ান, or something happen, or high interest rate, or something, you know? না, এটা তো চীনাদের ইন্টারেস্ট রেট হলো যেটা IMF ওয়ার্ল্ড ব্যাংকের যেটা হয় তার চেয়ে বেশি, ধার্য করে একটা। আছে। জি। দুই হলো চাইনিজরা তারা যে শুধু লোন দিচ্ছে, হ্যাঁ, সেটাই নয়। কারণ আপনি যদি লোনে ডিফল্টও করেন কিছুটা, হ্যাঁ, তাহলেও কিন্তু আপনার গভর্নমেন্ট হয়ে গেল, গভর্নমেন্টের যে সোভরেন পাওয়ারটা চায়নার আন্ডারে চলে গেল। ইউ ক্যানট গেট আট, হ্যাঁ। কাজে চায়নার যে স্ট্র্যাটেজিতে মাল্টিপল স্ট্র্যাটেজি আছে, যে একজনকে হেল্প করা, আবার আরেকজনকে একদম মানে আমাদেরকে যে বরিশাল অঞ্চলে বলে বগল দাবা করা, হ্যাঁ, যে একদম এমন ভাবে করা যে ইউ ক্যানট গেট আউট অফ মি। কাজে এর একটা মাল্টিপল। এবং আরো একটা ব্যাপার লক্ষ্য করে দেখুন, শ্রীলঙ্কা কিন্তু ভারতের দক্ষিণে যে একটা যে স্টেট আছে, সেটা কিন্তু আগে কিন্তু একটা ল্যান্ড ব্রিজ ছিল, ওই যেখানে শ্রীলঙ্কার সঙ্গে সাউথ ইন্ডিয়ার যে ল্যান্ড ব্রিজটা, এটা খুবই কাছে। কাজেই ইফ ইউ ক্যান গেট অ্যাক্সেস টু দি শ্রীলঙ্কা পলিটিক্যালি, তাহলে তো ইন্ডিয়ার সঙ্গে তো দীর্ঘ গোলমাল চলছে। কাজে ইন্ডিয়ান ওশনের মানে একটা দারুণ স্ট্র্যাটেজিক পজিশনে রয়েছে শ্রীলঙ্কা। কাজেই সব মিলিয়ে ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট ফর চায়না। আমি বলতে পারবো না যে ওদের মনের মধ্যে কোনটা আছে, কিন্তু দে আর ভেরি শ্রুড। আমার ধারণা তাদের টাকাটা যাবে না, টাকাটা তারা নেবে,
কিন্তু শ্রীলঙ্কার আর কি 12টা বেজে গেছে। এবং তাতে মানে হয়তো দীর্ঘকালই শ্রীলঙ্কা চাইনিজ স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স থেকে বাইরে আসতে পারবে না, যা মনে হচ্ছে, কারণ তার তো বিশাল লোন চায়নার কাছে। আরো একটা ব্যাপার আছে, একটা আন্তর্জাতিক নর্ম আছে। আন্তর্জাতিক নর্মে হচ্ছে কি, যে মুডি যখন রেটিং করছে কিংবা অন্যান্য যারা রেট করছে, তারা কিন্তু দে ডোন্ট সি ও চায়না আমার একটা শত্রু রাষ্ট্র, নট দ্যাট। এটা একদম ইকোনমিক টার্মসে ওরা করে, ওই ক্রাইটেরিয়াতে ওরা রেটিং করে। তার অর্থ যে চীনের টাকা শোধ না দিয়ে শ্রীলঙ্কা অন্যের কাছ থেকে টাকা পাবে, অন্যরা ভাববে যে আমার দলে আসলো, আর্থিক ক্ষেত্রে কিন্তু ওটা চলে না। ওটা অন্য ব্যাপারে ঘটে। কিন্তু যেখানে টাকা পয়সার ব্যাপার, সেখানে কিন্তু সবার হিসাব ঠিক। আপনি লক্ষ্য করে দেখুন যে রাশার সঙ্গে এরা সবাই একটা হয়ে গেছে, সৈন্য পাঠাচ্ছে, কিন্তু রাশিয়ান স্যাংশন দিচ্ছে, কিন্তু নট এগেইনস্ট রাশিয়ান গ্যাস। ইউরোপের আপনারা দেখলেন যে কি হয়, যে ব্যবসা কিন্তু চলছে, ট্রানজাকশন ইজ গোয়িং অন। তার অর্থ যে এই যে মানে আপনার যে প্রথম যে পাটোয়ারি যে একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছেন, যে ওই যে পাটাপুতা মাঝখানে যারা মরিচ ভর্তা হয়ে যাচ্ছে, যারা মানে খুব শক্তিশালী দেশগুলো, ওদের খেলা অন্যরকম। আমি যেমন কিছুক্ষণ আগে ইরাকের কথা বলছিলাম, যে ইরাকে হোয়াট আমেরিকা ডিড ইজ ডিসগাস্টিং এন্ড নো ডাউট। হ্যাঁ, মানে দে ডিড এ ভেরি ব্যাড ডিসিশন, এবং ওখানে অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে। কিন্তু আমরা এও দেখেছি যে কোলাটারাল ড্যামেজ গুলো হয়েছে, তার কিন্তু এখানে আমরা দেখেছি ক্রিটিসিজম, তার অ্যানালিসিস এবং তার ওটা আমি বলতে চেয়েছিলাম, ওটা রাশিয়া কিন্তু করবে না। রাশিয়া কোলাটারাল বলে কোনো কিছু নেই। হ্যাঁ, কারণ ফার্স্ট অফ অল ইউক্রেনের যুদ্ধকে তো ওরা যুদ্ধই বলছে না, ওরা বলছে পিস কিপিং স্পেশাল অপারেশন। চিন্তা করে দেখুন, মানে কিরকম ধ্বংসযজ্ঞ করেছে, কিন্তু কতগুলো তাদের ট্যাঙ্ক চলে গেছে, কতগুলো জেনারেল মারা গেছে, এটা নাকি পিস কিপিং হচ্ছে। এটা কিন্তু আমেরিকা করে না। আমেরিকা কিন্তু মানে যেহেতু এখানে মানে লাভলু আনসার আমাদের সাংবাদিক জগতের বাঙালি সংবাদ পত্রের যে এখানকার নেতৃত্বে এবং লিডারশিপে আছে, কাজে আমি বলবো যে আমেরিকাতে কিন্তু প্রেস ফ্রিডম ইজ ভেরি প্রেইজওয়ার্দি, এবং যেখানে এরা সবকিছু দেখে এবং বলে। কিন্তু রাশিয়ায় বর্তমানে মাত্র একটা টেলিভিশন স্টেশন, সেই স্টেশন বলছে যে ডনেস্কে নাকি তারা পিস কিপিং রাশিয়ান সৈন্যরা, ওদিকে তারা কিন্তু চারিদিকে যুদ্ধ করছে, তার কোনো খবর নেই। যে মারা যাচ্ছে তার খবর খুব ছোট্ট, জেনারেল গুলো মারা গেছে, খুব নাম করা যেগুলো বড় শহরে ওদের হয়েছে, ফিউনারাল হয়েছে, মানে ঘটা করে, অন্যদের কোনো খবরই নেই। সো দিস ইজ দ্য ডিফারেন্স। কাজে আমার যেন মনে হয় যেন যে আমরা যেটা দেখলাম যে বর্তমানে যেটা হচ্ছে, সেটা মানে এটা একটা স্ট্যান্ডার্ড আমি বলবো যে ডিপ্লোমেসির যেটা হয়, যদি আমি এর উত্তর দিতে পারি। আমার খুবই শ্রদ্ধেয় ছোট ভাই মহসিন পাটোয়ারি, কিন্তু আমি একটা জিনিস পাকিস্তানের সঙ্গে আমি অ্যাড করব। পাকিস্তানে খুব একটা মজা হয়ে গেল, মানে এটা কোনোদিন আমরা আগে দেখিনি। পাকিস্তানের ওটা তো ঠিক যে কোনো গভর্নমেন্ট তার ফুল টার্ম করতে পারে না, 5 ইয়ার্স কেউ করতে পারেনি। হ্যাঁ, এটা কোনোদিন মানে গভর্নমেন্ট ফর্ম হয়, দে আর সাপোজ টু রান ফর 5 ইয়ার্স, ইট ক্যান নেভার গো। আচ্ছা, কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে, ইমরান খান কিন্তু অতীতে ওয়েস্টের পশ্চিমা দেশের একজন দারুণ ফেভারিট ম্যান, ভক্ত। ওনাকে আপনারা যদি আগের ম্যাগাজিন গুলো পড়েন এবং ইংল্যান্ডের নিউজ পেপার এবং পার্টিকুলারলি ইংল্যান্ডের ট্যাবলয়েড নিউজ পেপার গুলো যদি পড়েন, ট্যাবলয়েড যেখানে ওই যে বদনাম টদনাম করে, মুখরোচক দেখে, হি ওয়াজ এ প্লে বয় ইন লন্ডন, হি ওয়াজ হ্যান্ডসাম, হি ওয়াজ এ গুড স্টুডেন্ট ইন অক্সফোর্ড, হি ওয়াজ এ লেজেন্ডারি ক্রিকেটার অফ ইংল্যান্ড, এবং আপার ফ্যাশনেবল মহলে তার ছিল, সে বিয়ে করেছে এক জুইশ মেয়ে, ম্যানের মেয়ে, এবং সে মডেল, তাকে বিয়ে করেছে। আপনারা জানেন যে ইংল্যান্ডে আপনি যদি এক মডেলকে বিয়ে করতে যান, ওটা কিন্তু ঘটা করে বিয়ে হয় না, যে ঘটকালি বাবা একটা অফার দিল, মা রাজি হলো, তারপরে এসে দুজনে বসে প্রদান করলো, ওভাবে কিন্তু বিয়ে না, ওখানে ডেট করতে হয়, খেজুর খেতে হয়। হ্যাঁ,
দেখুন খেজুর খেতে হলে তো আমরা জানি আমেরিকাতে খেজুর কি, হ্যাঁ, মানে ডেট কাকে বলে এবং ডেটের কি কি হয়। কাজে এই জন্য তার নামে তাকে মহসিন আসছে আমি জানি যে হচ্ছে কি যে ইমরান খান সে কিন্তু ভালোই ডেট খেত, মানে তাকে প্লে বয় বলতো। সেই লোক ক্রিকেটার হিসেবেও তো পাকিস্তানিদের তার সারা বিশ্বে একটা খ্যাতি আছে, সুনাম বিপন্ন, আছে। মানে সে তো আরে বলা আপনি যে যদি যেহেতু ভালো ক্রিকেটার, তার দর্শনীয় চেহারা তো হবে, শুধু সুন্দর চেহারা আকৃষ্ট সে করবে ভেরি হ্যান্ডসাম রমণীদের। এবং শুধু তাই না, কিন্তু আপনি আরো কিন্তু একটা জিনিস, সে কিন্তু কোনোদিন ড্রিঙ্ক করতো না। হি অ্যাটলিস্ট আমাদের রেকর্ডে যা আছে যে সে ড্রিঙ্ক করতো না। সে খুব শেয়ানা লোক, চালাক লোক, হ্যাঁ, কিন্তু মেয়েদের প্রতি তার একটা দুর্বলতা ছিল, খেজুর টেজুর খেত আর কি। তো এখন ওই ভদ্রলোক এটা আপনি সব দেখবেন যে মানুষেরই থাকে সরোয়ার ভাই। আসলে আমাদের না, সময় শেষ। বারবার তার নাম এলান কি? বাজছে। তার নাম সরোয়ার ভাই এবং পাটোয়ারি ভাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অজানা তথ্য উপস্থাপন করেছেন আমাদের দর্শক যারা আছেন, শ্রোতা আছেন, তাদের জন্য আমরা এটাই চাই। সেজন্য আমাদের অনুষ্ঠানটার নাম জানা অজানা। তবে আমরা শান্তির প্রত্যাশা নিয়েই আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি এবং বিশ্ব বাংলা 24 টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং কলাকুশলী সবাইকে আবার গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আবারও ডক্টর মুস্তফা সারোয়ার এবং ডক্টর মহসিন পাটোয়ারি ভাইকেও। অনেক ধন্যবাদ লাভলু স্যার। আমরা কি লাইভের বাইরে গেছি এখন না? আমরা এখন শেষ করছি। সবাইকে শুভরাত্রি।